জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? প্রফেসর ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি, ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ। উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায়। যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন। অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না। উনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি, মানে উনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হিসাব করা যাবে না। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের করা চক্রান্ত এবার ফাঁস হয়ে গেল। দর্শক, এবার কি তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বহিষ্কার করা হবে? তা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়। ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতিবিলম্বে এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার এন্ড চুপ্পু must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না। বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না। বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত,
যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাচামুন্ডা জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাটি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় বেশ্যা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি, সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো শুয়োর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত। ফেল করেছে, কিন্তু এরা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কতভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় না। এ ধরনের যুক্তি শুয়ারের বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই, আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই, আমাদের ব্যক্তি অস্তিত্ব, আমাদের সমাজের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না। বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না, টেকানো সম্ভব হবে না। বাংলাদেশের যদি রাজনৈতিক রিফর্ম না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। পুলিশের রিফর্ম যদি না হয়, আমাদের অস্তিত্ব টিকবে না। আর আমাদের অস্তিত্ব যদি না টেকে, আপনার, আমার, আমাদের বাবা, দাদা, কারো অস্তিত্ব বাংলাদেশে টিকবে না। তারা বলে ইউনূস ছাড়া নাকি তারা সংস্কার করবে। গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে। আজকের একটা কথা বলি, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ইনভেন্ট করার পর থেকে আজ অবধি র, মোসাদ, সিআইএ এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনালকে কিডন্যাপ করা যায়, চুরি করে নেওয়া যায়, সরিয়ে ফেলা যায়, ডিস্ট্রয় করা যায়, সবকিছু করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ঠিক একইভাবে এতিম বানানোর পায়তারা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে, এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে। এবং এইভাবে বিএনপির বর্তমান নেতৃত্ব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন, উনি স্বপ্নেও কোনোদিন চিন্তা করে নাই
যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে। উনি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করেন আব্দুল হামিদ খান ভাসানী তার তৈরি দল একসময় ভারতীয় লীগে রূপান্তরিত হবে। আলটিমেটলি তাই হয়েছে। এখন আপনারা একা একা চিন্তা করে এটা একটু খুঁজে বেড়ান, বিএনপির অবস্থা কি একই দিকে যাচ্ছে? প্রফেসর ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি, ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ। উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায়। যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন। অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না। উনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি, মানে উনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হিসাব করা যাবে না। এখন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার এর ভবিষ্যৎটা কি, এটা একটু দেখেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন। তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। find out in about 24 hours from now. আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি। এই আলাপগুলো আমি আগে করছি, কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন? যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুই ভাবে, পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে, 2 নম্বর প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের 1 নম্বর দেশ হইতেছে চায়না, তার পরিমাণ হইতেছে $3.5 ট্রিলিয়ন। 4 নম্বরে আছে ইন্ডিয়া, যার পরিমাণ $640 বিলিয়ন। আর আমরা আছি 58 নম্বরে, এর পরিমাণ হচ্ছে $27 বিলিয়ন। হাসিনার পালানোর সময় এটা ছিল $20 বিলিয়ন। প্রফেসর ইউনূসের টাইমে $7 বিলিয়ন বাড়িছে, 1 মাসে $1 বিলিয়ন করে বাড়িছে। মাশাআল্লাহ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ? এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটাইতে হয়, পাশাপাশি দেশের বিভিন্ন লায়াবিলিটিস থাকে, যেমন ঋণ পরিশোধ করতে হয়, এগুলো দিতে হয়। একটা বিষয় খেয়াল করেন, এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ বাড়তিছে। এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ। ভুলে গেলে চলবে না যে আপনারা, যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে, এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ 10-এর তালিকায় 8 নম্বরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা রেমিটেন্স শাটডাউন করছিলাম, আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে, এখন আসছে। এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূসের উপরে কনফিডেন্স। আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই। সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে, আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি। যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরও উপরে উঠে আসবো। এবার চলেন আমাদের টপিকে ফিরি। ইন্ডিয়া কিভাবে সামনে পুটু মারা খাবে সেটা একটু দেখি। ওই যে ভিডিওটা আবার একটু দেখে নিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন। তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। Find out in about 24 hours from now. এইভাবে আমেরিকা বাজ পড়বে সামনে। 100% ট্যারিফ বসালে কিভাবে ইন্ডিয়া মারা খাবে? 2023-24 সালে ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল $441 বিলিয়ন, যার মধ্যে 20% ছিল আমেরিকার বাজারে, যার পরিমাণ $85 বিলিয়ন। 100% ট্যারিফের ঠাপে ইন্ডিয়া মাথা নত করে বলছে তারা আমেরিকার উপরে যে আরোপ করছিল
ট্যারিফ 100% এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে, তারপরেও 26% ট্যারিফ তাদের ক্ষতি করবে, প্রায় $33 বিলিয়ন। আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না। কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়ার পরে সে কোনো গা করে নাই, কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না। আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিকরা, স্পেন্সাররা যা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কিন্তু দেশবাসী প্রফেসর ইউনূসের উপর ভরসা আছে, উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন। একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট, কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না। হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বিচারের জন্য, অথবা দৌড়ের উপরে থাকতে হবে, নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে, যে মার্কেট তারা হারাবে। কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব, ভারতীয় পণ্য আর আমদানি করব না, আর ব্যবহার করব না। প্রফেসর ইউনূসের সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা এই মাইনকাসিপা এনজয় করব। এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি। ইন্ডিয়া প্রায় $333 বিলিয়ন আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে। ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা, যাকে বলে সোনায় সোহাগা। এই সার্ভিস এক্সপোর্টের প্রায় 45% আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে। যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে, তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত। একটু বুঝাই বলি, এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় 82 নম্বরে আর ইন্ডিয়া 6 নম্বরে। তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবো আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব? আসেন একটু দেখি। দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে। এক নাম্বার, ইন্ডিয়ার প্রায় 35% আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে, আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে। ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ, চায়নাতে যাব আমরা। আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে। প্রফেসর ইউনূস সম্প্রতি চায়না সফরে চিকিৎসার উপরে জোর দিয়ে আসছে, কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চায়নাতে। আর দুই নাম্বার, 45% এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে। ওদের আইটি কাজের দক্ষতা আছে, এখন ফ্রিল্যান্সিং করছে। তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট, এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা, যাতে সরকার ব্যবস্থা করে দিতে পারে। আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট। প্রফেসর ইউনূস তো স্টারলিংক নিয়ে আসতেছে, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে। প্রফেসর ইউনূসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত, যার তারা যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ খুঁজে বের করে। একই সাথে আমি রিকোয়েস্ট করবো আমাদের দেশীয় এবং প্রবাসী উদ্যোক্তাদের, আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান। আমরা 82 নম্বরে থাকতে চাই না, ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই। ইন্ডিয়া দৌড়ের উপরে আছে, ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে, ওর মার্কেটটা খাইয়া ফেলতে হবে। এই জায়গায় আমরা ওর মার্কেটটা খাইয়া দিব। এবার আসেন, আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে। মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। 2018 সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা, চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা। এর কারণে মার্কিন কৃষকেরা $27 বিলিয়ন সাহায্য পাইছিল। কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল। ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি। এখনকার এই অবস্থার সাথে মিল আছে, আপনারাও বুঝবেন কি গ্যাঞ্জামে পড়তে যাচ্ছে আমেরিকা। এইটা মূলত 2018 থেকে 2019 সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ। কিভাবে শুরু হয়েছিল? এই ডোনাল্ড ট্রাম্প 18 সালে চীনা পণ্যের উপরে 50 বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে। চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষি পণ্যে ট্যারিফ আরোপ করে। উভয় দেশ একাধিক ধাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয়। উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায়। মার্কিন কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, চায়না খুব একটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি। 2020 সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে, ফেজ 1 চুক্তি বলে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু ট্যারিফ শিথিল করা হয়। কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার, কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি। সে ট্যাক্স দিয়ে আয় করছে, $50 বিলিয়ন আয় করতে চাইছিল, ওদের উল্টা ভর্তুকি দিতেছে $27 বিলিয়ন আমেরিকান কৃষকদেরকে। নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকান মুদ্রাস্ফীতি হবে, ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে, কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে। ওই ট্রেড ওয়ারের কথা বলি, ট্রেড ওয়ারে $50 বিলিয়ন একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল। এর ফলে আমেরিকার রপ্তানি করে কমে যায় $30 বিলিয়ন, আর $27 বিলিয়ন ভর্তুকি দিতে হয় আমেরিকান কৃষকদেরকে। তার মানে $7 বিলিয়ন লস আমেরিকার। ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে, চাকরি কমে আসে, বিনিয়োগ সংকট হয়, এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।